গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় আরও অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৩৯ জনের। এদিকে আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গাজায় যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। ট্রাম্প জানিয়েছেন, নেতানিয়াহুর সাথে আলোচনার পরই গাজায় যুদ্ধবিরতি হতে পারে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের অব্যাহত হামলায় প্রতিদিনই নিহত হচ্ছেন গাজার নিরীহ মানুষ। এই হামলার মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করেন। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সপ্তাহে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের সাথে গাজায় জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আমি মনে করি আমরা গাজা নিয়ে একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এই সপ্তাহেই এটি করতে পারি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ বৈঠক করার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আর এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় গাজায় যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নেতানিয়াহু জানান, হামাস ক্ষমতায় থাকবে এমন কোনো চুক্তিতে তারা সম্মত হবেন না। আমরা এমন কোনো পরিস্থিতি হতে দেব না যেটি কিডন্যাপার ও হত্যাকারীদের উদ্বুদ্ধ করে, যার অর্থ হামাসের সামরিক সক্ষমতা শেষ করা। হামাস গাজায় থাকবে না। এদিকে হামাস গাজা উপত্যকার প্রায় ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তিনি জানান, গাজায় হামাসের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করছে স্থানীয় সশস্ত্র গোত্রগুলো। কয়েক মাস ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় হামাসের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে, যা সংগঠনটির রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে বলেও জানান হামাসের ওই কর্মকর্তা। শারমিন স্বপ্না, ৭১। ইয়েমেনের ৩টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হুথিরা বারবার ইসরায়েলের ওপর আক্রমণ করায় হোসেন, রাস ইসা, সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে হুথির এক মুখপাত্র জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। তবে স্থানীয় বাসিন্দারা জানান, হামলার ফলে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে যাওয়ায় পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। হুথিরা বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব হামলা করা হয়েছে। লোহিত সাগরে একাধিক হামলার শিকার একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরে গেছে। সেটি এখন পানিতে তলিয়ে যাচ্ছে, এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ। জাহাজটিতে বন্দুক, রকেট চালিত গ্রেনেড এবং ড্রোন বোট দিয়ে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন ও মাত্রা দেখে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর সন্দেহ করা হচ্ছে। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হুদাইদা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই হামলা হয়। নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, ৮টি ছোট স্পিডবোট জাহাজটিতে প্রথম হামলা চালায়। পরে জাহাজটিকে লক্ষ্য করে ড্রোন বোট পাঠানো হয়। এগুলোর মধ্যে ২টি বিস্ফোরিত হয়ে জাহাজে আঘাত হানে। জাহাজে থাকা নিরাপত্তা রক্ষীরা আরও ২টি ড্রোন বোট ধ্বংস করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা নাঈম কাসেম জানিয়েছেন, ইসরায়েল যতদিন দক্ষিণ লেবানন থেকে সেনাদের প্রত্যাহার না করবে ততদিন তারা আত্মসমর্পণ করবেন না। রবিবার আশুরা উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, যেখানে ইসরায়েলি আগ্রাসন চলছে তখন তাদেরকে কেউ অবস্থান নরম বা অস্ত্র সমর্পণের কথা বলতে পারে না। তিনি বলেন, ইসরায়েল দক্ষিণ লেবাননের 5টি পয়েন্ট এখনো দখল করে রেখেছে। ওই অঞ্চলে প্রবেশ করছে এবং হিজবুল্লাহ সদস্যদের হত্যা করছে। এই সময়ে লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের বৈধতা দেয়া এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মেনে
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হিজবুল্লাহ মেনে নেবে না বলে জানান তিনি। ইরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির 2 সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ইসরায়েলের ফেলে যাওয়া বিস্ফোরক অপসারণের সময় বিস্ফোরণে শনিবার খোররামাবাদে এই 2 সদস্য নিহত হন। এর আগে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এবং শীর্ষ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। গত 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। 12 দিন ব্যাপী চলে এই সংঘাত। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরানে বসবাসকারী লাখো আফগান অভিবাসী এবং শরণার্থীকে দেশ ছাড়তে শেষবারের মতো নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এর আগে 6 জুলাই শেষ হয় স্বেচ্ছায় ইরান ত্যাগের জন্য নির্ধারিত সময়সীমা। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সময়সীমা শেষ হওয়ায় অবৈধভাবে অবস্থানরত আফগানদের গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়া হবে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, ইরানে প্রায় 40 লাখ আফগান শরণার্থী ও অভিবাসী রয়েছে। তবে চলতি বছরের মার্চে ইরান সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। এরপর থেকে প্রায় 7 লাখ আফগান ইরান ছেড়েছে। শুধু জুন মাসেই ফিরে গেছেন 2,30,000-এর বেশি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সামাজিক সমস্যার জন্য আফগানদের দায়ী করা হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, আফগানদের গুপ্তচর হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 82 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 28 জনই শিশু। নিহতদের বেশিরভাগই মধ্য টেক্সাসের কের কাউন্টিতে। নিখোঁজ রয়েছে অন্তত 41 জন। এখনও খোঁজ মেলেনি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া 10 কিশোরী এবং তাদের এক পরামর্শদাতার। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। এখনও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিয়ে বন্যায় নিখোঁজ কিশোরীদের। টেক্সাসের গুয়াডালুপ নদীর চারপাশ ঘিরে তাদের সন্ধানে চলছে অভিযান। শুক্রবার হঠাৎ 1 ঘন্টার তীব্র বৃষ্টিতে ওই নদীর পানি 29 ফুট বেড়ে যাওয়ায় দুর্যোগ শুরুর কিছুক্ষণের মধ্যেই এমন মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। ওই ক্যাম্পে অংশ নিয়েছিল 700 কিশোরী। উদ্ধারকারীরা জানিয়েছেন, দুর্গত অঞ্চল থেকে এখন পর্যন্ত 850-র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের অনেকেই গাছের ডালে আশ্রয় নিয়েছিল। তবে এখনও অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছে। সময় গড়ানোর সাথে সাথে তাদের নিয়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানিয়েছেন, পূর্বাভাসে মাঝারি বন্যার সতর্কতা দেয়া হয়েছিল, কিন্তু সেটি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। প্রশাসন পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফেডারেল সহায়তার জন্য অনুরোধ করেছিলেন এবং হোয়াইট হাউস সে অনুরোধে সাড়া দিয়েছে। বন্যার পরই সেখানে দুর্যোগ ঘোষণা করেন ট্রাম্প। এর ফলে ফেডারেল সরকার ত্রাণ সহায়তা শুরু করেছে। এদিকে এই দুর্যোগের জন্য বাইডেন প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছেন ট্রাম্প। আগামী শুক্রবার টেক্সাসে যাবেন বলে জানান তিনি। এরই মধ্যে রবিবার দুপুর পর্যন্ত কার কাউন্টিতে আবারও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সৃষ্টি ঘটক, 71। ভারতের হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে গত 15 দিনে কমপক্ষে 75 জন নিহত ও অন্তত 37 জন নিখোঁজ হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং রাজ্য পুলিশের দলগুলো নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্যোগে 400 কোটি টাকার বেশি সম্পত্তির ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। সেখানে উদ্ধার অভিযান এবং ত্রাণ কার্যক্রম জোর গতিতে চলছে। এদিকে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের আবহাওয়া বিভাগ রবিবার হিমাচলের মান্ডি, কাংড়া এবং সিরমাউর জেলায় কয়েকটি বিচ্ছিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করেছে। এসব এলাকায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে তারা।
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে ভারতীয় এক সেনা সদস্য নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ওই সেনা সদস্য শনিবার রাতে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের কোম্পানি হেডকোয়ার্টারে পাহারার দায়িত্বে ছিলেন। হঠাৎ তার পোস্ট থেকে গুলির শব্দ শুনে অন্য সেনারা সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। পাকিস্তানের করাচিতে ৫ তলা আবাসিক ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছে। এর আগে স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে করাচির দারিদ্র্যপীড়িত এলাকা লিয়ারিতে ভবনটি ধসে পড়ে। পাকিস্তানের সরকারি উদ্ধার পরিষেবার মুখপাত্র হাসান খান জানিয়েছেন, রবিবার সকাল পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের বেশিরভাগই সরিয়ে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, ভবনটি আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে নোটিশও পাঠানো হয়েছিল। তবে বাড়ির মালিক এবং কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, তারা এ ধরনের কোনো নোটিশ পাননি। সময়সীমার মধ্যে চুক্তি করতে পারেনি এমন প্রায় ১০০ দেশকে সতর্ক করে দিয়ে আগামী দিনগুলোতে চিঠি পাঠানো হবে, এমন তথ্য জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এই চিঠিতে নোটিশ দিয়ে বলা হবে, দেশগুলো বাণিজ্য চুক্তির পথে না এগুলে আগামী ১ আগস্ট থেকে তাদের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। এই সতর্কীকরণ চিঠি পাঠানো হলে দ্রুতই আরও কিছু বাণিজ্য চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বেসেন্ট। গত ২রা এপ্রিল যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের নতুন নীতি নিয়েছিলেন ট্রাম্প। পরে ওই শুল্ক কার্যকর হওয়ার আগেই তা ৯০ দিনের জন্য স্থগিত করেন তিনি। তখন ট্রাম্প বলেছিলেন, এই ৯০ দিনে তিনি দেশগুলোর সঙ্গে ৯০টি বাণিজ্য চুক্তি করতে চান। এই সময় পর্যন্তই দেশগুলোকে উচ্চ হারে শুল্ক আরোপ থেকে রেহাই দিয়েছিলেন তিনি। সেই সময় ৯ জুলাই শেষ হতে চলেছে। ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনকে হাস্যকর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এটিকে উদ্ধত এবং বিভ্রান্তিকর উদ্যোগ বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমেরিকায় দুই দলের যে রাজনৈতিক কাঠামো তা বহু বছর ধরেই আছে। তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। এছাড়া তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে বলেও জানান তিনি। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের এক সময়ের মিত্র ইলন মাস্ক আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দেন। গাজায় চলমান ইসরায়েলি হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে সূচনা করেছেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় ইসরায়েলের হামলাকে কড়া ভাষায় নিন্দা জানান তিনি। ফিলিস্তিন সংকট নিয়ে লুলা বলেন, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি জানান, এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হল দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যাওয়া এবং ১৯৬৭ সালে সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। ২ দিন ব্যাপী এই সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্প্রতি জোটে যুক্ত হওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। সম্মেলনে বৈশ্বিক পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন প্রস্তাব আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে পবিত্র আশুরা পালিত হয়েছে।